আমার সাথে এমনটা কেন করলে দাদাজান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই বিয়েটা করলাম, কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক। তার শেষ ইচ্ছেটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রী সাথে আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না, অথচ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলা না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোররাতে সুবহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যেস। সকালে শীতল বাতাসটা উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল, ফল, ঔষধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচির শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতি প্রেমী। পূর্বপুরুষদের ভিটা জমি সব গ্রামে, ওনার জন্ম গ্রামে হলেও পড়ালেখা ও চাকরির সুবাদে শহরে আসা, তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূর সবুজ পান খোলা গ্রামের বাড়িতে, কিন্তু চাইলে তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধ বয়সে বৌমা নাতিপুতি আঁকড়ে ধরে ওনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল। সুবহান খানের শিশিরের ভেজা তাজা সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিল ওই দূর আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলে বিয়ে, ছেলে বউ, নাতিপুতি সংসার দেখতে পাওয়াটাও ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনি ওনার ছেলে ও বড় বৌমার সে নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সুবহান খান পিছনে ফিরতে দেখতে পেলেন তার বড় নাতি আদার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগেই আদারের উপর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সুবহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতির সাত সকাল এসে এমন কিছুই বলবে, কারণ তিনি কামই করেছে এমন। নাতি আহত পড়া চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাতবউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নে প্রতি উত্তরে জবাব দিল আদার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখে ভাষা এত বাজে হতে পারে সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমন সেন্স বলতেও কিছু নেই। এই মেয়ে তো কয়েক মাস আগে আমার সাবজেক্টে ডবল জিরো পেয়ে ফেল করেছে, অথচ খুশি ঠেলায় পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ দেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিচিরমিচির করতে থাকে, পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকেই আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাপনে রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। এক নাগারে কথাগুলো বলে থামলো আদার। ওই বেয়াদব মেয়েটার ঘটানো ইতিহাসের শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সুবহান খান নাতির বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আদার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বলি নাই দাদাজান, আর না এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আমি সিরিয়াস। দেখো নানু ভাই, তুমি একটু বেশি ভাবছো। মেয়েটা বাঁচাল না, ও খুব সহজ সরল একজন মাইয়া, যেটা মনে আসে ওটাই বলে দেয়। এতে খারাপের কিছু দেখছি না তো। আমার নাতবউ চঞ্চল প্রকৃতি মেয়ে, আর তুমি তার উল্টা, তাই এমন রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করছে। সুবহান খানের কথা শুনে আদারে কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই
আদা বাকল মেয়ের সাথে অসম্ভব, সে এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারলাম না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সুবাহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলক্ষ্যে কথা বলতে নেই নানু ভাই, আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবার যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের করে নিজেদের আদর মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে, আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান। তাহলে আমার কথা শুনে রাখো নানু ভাই, তুমি যদি আমার নাত বউয়ের ডিভোর্স দাও তাহলে আমি এই বাড়ির সাইডে চলে যাব। দাদাজানের কথা শুনে আধা দাঁত কিরমির করলো। এই বুড়োটা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তার ভালোবাসা মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সবসময় বাধ্য হয়ে সবকিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদাজানকে হার্ট করতে পারে না, অথচ এই মানুষটাই তাকে এই আজ খুব অপরিচিত লাগছে। এই মানুষটাকেই আজ খুব অপরিচিত লাগছে তার কাছে। চা পেছন থেকে চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে দাদা নাতি দুজনে গাল ঘুরিয়ে তাকায়। আলো মাথায় এক হাত লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রাঙা দু হাতে চায়ের টের ধরে রেখেছে। সুতির সেলোয়ার কামিজ। সুবাহান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এত সকালে উঠেছো কেন? আর রান্নাঘরেই বা কেন গিয়েছো? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু ভাই, তাই নামাজ পড়ে বাহিরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফ আলী চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকেই আমি নিয়ে এলাম। তুমি এত জানো দাদু ভাই, আমি আবার রান্না বান্না খুব একটা পারি না। শেষে কথাটা ফিসফিস করে বলল। আলো সেটা শুনে সুবাহান খানকে খুক খুক করে কেশে আচরে নাতির দিকে তাকায়। আদার নিজের ফোনে ব্যস্ততার ওই দিকে কোনো খেয়াল নেই। সুবাহান খান কিছু না বলে নাত বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলছো নাকি আমরা আগে থেকেই পরিচিত? আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু ভাই, এখনো বলিনি। তবে আমি তোমার উপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু ভাই? সুবাহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই। ভালো না চাই তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে বুলিয়ে বালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি যে এই উজবুক বেটা তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ে রাতে দেওয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবু তোমার বদমাশ নাতি বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু ভাই। আলো গুমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবাসে, একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা দাদির নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকে দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারলো এই মানুষটাই নাক বউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল, কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তারপরেও নিজের বিয়ে করার খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাক বউ হতে পারাটা ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো ও নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হারে হারে টের পাচ্ছে। সুবাহান খান আর কথা বাড়ালেন না, বরং নাত বউকে ইশারা করে বললেন, যাও যাও, তোমার স্বামীজানকে গিয়ে চা দাও।
নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল, একটু ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মন বলছে এই গরম চা স্যারের মাথায় উপর ঢেলে দিতে, তাহলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথায় শুনলে আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আদার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়াল করেনি পিছনে আলো সে সরে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখেই দু হাতের টে বাড়ি দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আদার ফুট করে পেছনে ঘুরে সামনে পা বেড়ায়, আর সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আদারের জায়গায় মতো পড়ে গেল। শিট! আদার চেঁচিয়ে উঠে হঠাৎ করে এমন হওয়ার আলো হতভম্ব হয়ে যায়, একই সাথে ভয়ও পেল খুব। এই না আবার তোকে থাপ্পড় মেরে দেয়, তাই জলদি হাঁটু গেড়ে বসে নিজের ওড়নার অংশ টেনে আদারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে দিতে অস্থি গলায় বলে উঠল, সরি স্যার, আমি খুব সরি, আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে, প্লিজ রাগ করবেন না। সরি। আদার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভিতর যেতে শুরু করেছে। আদার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসালো, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলো হুশ ফিরে এলো। সে বড় বড় চোখে সামনে তাকিয়ে চট করে নিজের দু হাত সরিয়ে নিল, তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরে দূরে চলে গেল। ছি, সে সাত সকাল কামটা করলো কি? সোজা সারে আস্তাগফিরুল্লাহ, তোবা আলো, তুই আর জীবনও ভালো হলি না, ছি। তো হ্যালো গাইস, নেক্সট পার্ট পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, এবং গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন, এবং নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।